নিচে ট্রেলে নেমে গেলে মুশকিল হয়ে যাবে। কে বলেছে উমিয়াম লেক পর্যন্ত গাড়ি আনা যায় না বা বাইক আনা যায় না? একদম জলের কাছে। আর এখান থেকে এই ভিউটা কিন্তু ব্যাপক লাগছে। হ্যালো এভরিওয়ান, এই মুহূর্তে রয়েছি কামাখ্যায়। আর এর আগের ভিডিও দেখেছেন যে সকালবেলায় উঠে কামাখ্যা মন্দিরে গিয়ে দর্শন করে পুজো দিয়ে সুন্দরভাবে এসেছি, তারও একটা ব্লগ বানিয়েছি। তো সেটা যদি না দেখে থাকেন তো সেটা দেখে নিন। তার আগে তো 26 ঘন্টা জার্নি করে কামাখ্যা এসেছি কলকাতা থেকে, সেটাও দেখতে পারেন। তো এইবার আমরা এখান থেকে যাব শিলং, মেঘালয়ের শিলং। তো দেরি করব না, বেরিয়ে যাই। মোটামুটি রেডি হয়ে গেছি, ব্যাগ পত্র সব রেডি, গোপ্রোয় হেলমেট মাউন্ট হয়ে গেছে, এবার সব রেডি হয়ে গেছে, এবার ঝপাঝপ বেরোনো যাক। তো চলো শুরু করা যাক আজকের একটা অ্যামেজিং রোড রাইড। তো বলো মা কামাখ্যা কি জয়, বলো শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। আর এখন পুরো পাহাড়ি রাস্তা, পাহাড় থেকে নামবো, বাঁদিকে পাহাড়, নিচে গুয়াহাটি শহর, আর এই পাহাড়ের উপর ছিল কামাখ্যা মায়ের মন্দির। খুব সুন্দর দেখা, খুব সুন্দরভাবে দর্শন। সকাল থেকে মনটা পুরো পবিত্র হয়ে রয়েছে, বিন্দাস। কিন্তু বাইক ভাগাতে হবে। আরে এইটা বাঁধা হয়নি, এটা তো এখন ঘ্যার 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 করছে। আরে ছি ছি ছি। কালকে পুরো 26 ঘন্টা, মানে আগের দিন 7টায় কলকাতা থেকে বেরিয়ে গতকাল সন্ধে 9টায় এসে পৌঁছাই কামাখ্যায়। পুরো 26 ঘন্টা রাইড করে, বাইক রাইড। পুরো কোমরের অবস্থা তো একদম যাতা অবস্থা হয়ে গেছে। আর এত রাস্তায় ঠিকভাবে পাহাড়ও দেখতে পাইনি। আর যখন সন্ধে হয়ে গেছে লাস্ট টাইমে এই আসাম গুয়াহাটিতে এসে কামাখ্যা মায়ের মন্দিরের উদ্দেশ্যে যখন উঠলাম, তখন পাহাড়ি রাস্তা অন্ধকারে। তো যাই হোক, আজকে সকাল সকাল পাহাড় থেকে নামছি। আর শিলং যাওয়ার পথে কেমন কি ভিউ পাবো সেটা তো দেখতে দেখতে জানতেই, মানে যেতে যেতে জানতেই পারবেন। মাঝে মাঝে কি বলি না, নিজেরই মাথায় ঢোকে না। মা কামাখ্যার মন্দির চত্বর থেকে বেরিয়ে গেলাম। সো চলো মা কামাখ্যা, আবার আসবো তোমার এখানে দর্শন করতে। আপাতত আজকের মতো বাই। ওই দূরে রিভারের উপর দিয়ে রোপওয়ে রয়েছে দেখা যাচ্ছে। আরে কিন্তু ওইদিকে যাবো কি জানি না এখনো সঠিক, যদি যাই তখন দেখা যাবে। পুরো রিভারের ওই সাইড থেকে এই সাইড রোপওয়ে করে আসা যাচ্ছে। রোপওয়ে চলছে, বেশি চলছে না, একটা এলো একটা যাচ্ছে, দুটোই তো দেখতে পাচ্ছি। ওই যে নিচে এই ব্রহ্মপুত্র নদী, তার উপর দিয়ে ব্রিজ এখনো তৈরি হয়নি। এই যে নিচে ব্রহ্মপুত্র নদী, ও সুন্দর লাগছে, কিন্তু এই বাঁশগুলো দিয়েই তো গন্ডগোল করে দিয়েছে। ওদিকে ব্রিজটা এখনো কমপ্লিট হয়নি। ব্রিজটা কমপ্লিট হলে এই দিক থেকে ওই দিক খুব সহজে যাওয়া যাবে। এই যে এইখানে ছিল রোপওয়ে সার্ভিস। এই যে অ্যাকচুয়ালি গুয়াহাটিটা আমাদের সেরকমভাবে এক্সপ্লোর করার প্ল্যান ছিল না, তো গুয়াহাটিটাও প্ল্যানের মধ্যে রাখলে ভালো হতো। তো যাই হোক, যেটা ছিল না সেটা আর ভেবে লাভ নেই, কারণ সেটা এখন ভাবতে গেলে সব হচপচ হয়ে যাবে। আগে মেঘালয়টা কভার করি, ফেরার পথে গুয়াহাটি দিয়েই ফিরতে হবে। যদি হাতে টাইম থাকে তখন একদিন না হয় গুয়াহাটিতে একটু ঘুরে দেখব। গুয়াহাটি থেকে বেরোনোটাই চাপের ব্যাপার। এত জ্যাম, এত জ্যাম, এত গাড়ি, ও কতক্ষণে যে বেরোবো, তার মধ্যে চড়া রোদ। আর আজকে কয়েকটা প্লেস ভিজিট করতে পারি, এই কারণে রাইডিং জ্যাকেটটাও পরিনি, রোদে অবস্থা খারাপ করে দিল। যদিও রাইডিং জ্যাকেট পরলে আবার আর একটা সমস্যা হতো, সেটা হচ্ছে গরম করতো, কারণ গাড়ি তো চলছে না, এরকম ধীরে ধীরে যাচ্ছে। গুয়াহাটি থেকে বেরোতে পারলে তবে বাইক টানতে পারবো। বাইকে পেট্রোল নেই, পেট্রোল ভরতে হবে। ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, তেল ফুল করে নিতে হবে। কারণ আর আজকে পেট্রোল ভরলে মোটামুটি শিলং পর্যন্ত আর কোনো চিন্তা নেই। ফুল ট্যাঙ্কি। ট্যাঙ্কি ফুল, রাইড বিউটিফুল। এইবার ভালো লাগছে। আর গুয়াহাটি শহরটা চতুর্দিকে বেশ পাহাড় আছে, সুন্দর জায়গা। কিন্তু গুয়াহাটি পার্টিকুলার যদি গুয়াহাটি ঘুরতে আসতে হয়, তাহলে আমি বলবো গুয়াহাটি
শীতকালের দিকে আসা ভালো, ভালো লাগবে। কারণ গরমকালে ভালো গরম আছে, প্রচণ্ড গরম। এখন তো যা গরম, একদম ভালো লাগছে না। এইবার পুরোপুরি পাকাপাকি শিলংয়ের রোড নিয়ে নিলাম গুয়াহাটি থেকে বেরিয়ে। এখানে পাহাড়গুলো ধস নেমেছে না কাটছে, দেখে তো মনে হচ্ছে কাটছে। ইস, কেটে কেটে পাহাড় তো পুরো শেষ হয়ে যাবে একটা টাইমে। কেন কাটছে কে জানে। এখান থেকে দেখাচ্ছে শিলং 80 কিলোমিটার। আজকে যেন মনে হচ্ছে মাত্র 80 কিলোমিটার, আর কালকে যখন আসছিলাম তখন এই 80 কিলোমিটারটাই মনে হচ্ছিল 80 কিলোমিটার এখনো। কালকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, আজকে একদম ফিট। আজকে আবার যদি বলে 600 কিলোমিটার রাইড করতে, কোনো অসুবিধা নেই। রাতে ঘুমিয়ে নিয়েছি, শরীর পুরো ফিট। কিন্তু কালকে খুব কষ্ট হয়েছে, খুব মারাত্মক কষ্ট হয়েছে। এই আমরা মেঘালয় ঢুকে গেলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার, গুয়াহাটির এত কাছে মেঘালয়। আমি তো ভেবেছিলাম আরও একটু অন্তত দূর হবে। জাস্ট গুয়াহাটি থেকে বেরিয়ে কয়েক কিলোমিটার আসতেই মেঘালয়। আর ব্যাস সিনারি শুরু। বেশ ভালোই তো লাগছে দেখতে, খারাপ লাগছে না। আরও এগোনো যাক, দেখা যাক। তারপর শিলং এখান থেকে দেখাচ্ছে 73 কিলোমিটার, 1 ঘন্টা 41 মিনিট। কিন্তু বোর্ডে কেন লেখা আছে ওয়েলকাম টু শিলং? এখন তো যেতে অনেক দেরি, কি জানি। যাই হোক, ভালো লাগছে বেশ। এখনো পর্যন্ত সেই যদি তুলনা করতে হয় দার্জিলিং বা সিকিম, তাহলে অতটা হয়তো সুন্দর বলা যাবে না, কিন্তু ভালো লাগছে। আরও এগোলে বোঝা যাবে। এইবার মোটামুটি ভালোই পাহাড়ে চালানো হচ্ছে। হ্যাঁ, মেঘালয়ের পাহাড় সিকিমের পাহাড় বা দার্জিলিংয়ের পাহাড়ের মতো খুব উঁচু নয়, মোটামুটি মাঝারি সাইজের পাহাড়, আঁকাবাঁকা রাস্তা। আর রাস্তাও খুব খাড়াই নয়, একা বেঁকা আছে কিন্তু খাড়াই নয়। সব ভালো লাগছে। শুধুমাত্র গরমটা যদি একটু কম থাকতো না, তাহলে বিন্দাস লাগতো। এই জন্যই জেনারেলি শীতকালের দিকে মানুষ বেশি আসে এখানে, আর বর্ষাকালে আসে। কিছুদিন আগে জুলুকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাইক অ্যাক্সিডেন্ট, পাহাড়ে ঘুরতে গিয়ে। কি কারণে হয়েছিল সেটা একবার বলে দিই। এই যে ডান দিকের লাইনটা দেখেছেন, কারণ এখানে রং দেওয়া আছে বলে ভালো বোঝা যাচ্ছে, ওই জন্যই আমি এখানে দাঁড়িয়ে গেলাম। অন্যান্য জায়গায় এরকম রং দেওয়া থাকে না, নর্মালি বুঝে নিতে হয়। এই যে লাল দাগ, এই সাদা দাগটা আছে, এই সাদা দাগটা হচ্ছে লাইন, মানে একটা গাড়ি যদি টার্ন নেয় কিভাবে টার্ন নেবে। ধরুন এই সাদা দাগের পাশে দেখুন কতটুকু জায়গা আছে, অল্প জায়গা আছে। এইবার একটা লরি বা বড় গাড়ি ধরুন যাচ্ছে, সে টার্ন নিচ্ছে, এখান থেকে টার্ন নিচ্ছে। এই জায়গাটা দেখুন কিছুটা চওড়া হয়ে গেল, ঠিক আছে, ওটাও কোনো প্রবলেম না। লরি বা ট্রাকটা ধরুন বা বাস যাই হোক যাচ্ছে ধরুন, এইবার দেখুন আস্তে আস্তে জায়গাটা চওড়া হচ্ছে, ঠিক আছে, চওড়া হচ্ছে। এই জায়গাটা দেখুন কতটা চওড়া, কারণ ওর টার্ন নিতে অনেকটা জায়গা লাগবে। এই জায়গাটা দেখুন কতটা চওড়া। আস্তে আস্তে ও যখন টার্ন নিয়ে যখন আবার চলে আসলো, তখন জায়গাটা দেখুন ক্লোজ হয়ে গেল। এবার জায়গাটা দেখুন পুরো ক্লোজ হয়ে গেল। এইবার বাইকে অনেক সময় হয় কি, বাইক যদি স্পিড কম থাকে খুব অল্প জায়গার মধ্যেও টার্ন নেওয়া যায়। এবার দেখা গেল ট্রাকটা অতটা জায়গা নিয়ে টার্ন নিচ্ছে, আর বাইক ভাবলো এই তো বাঁদিকে জায়গাটা ফাঁকা রয়েছে, আমি বেরিয়ে যাই। ট্রাকে যে থাকবে সে কিন্তু বুঝতে পারবে না যে বাঁদিক থেকে বাইক যাচ্ছে। সে যেই বাঁদিকে টার্ন মারবে, একটুখানি চাপবে, সঙ্গে সঙ্গে বাইকটা গিয়ে ট্রাকে লেগে যাবে, আর একটা দুর্ঘটনা ঘটে যাবে। লেফট সাইড দিয়ে এমনিতেই পাশ কাটিয়ে বেরোনো উচিত নয়, কিন্তু এই ক্ষেত্রে মারাত্মক, লেফট সাইড দিয়ে যাওয়া মারাত্মক। তাই যেতে যেতে এই জায়গাটা বেশ ভালো লাগলো, দাঁড়িয়ে গেলাম। আর এখানে একটা বিশেষ জিনিস কি, এখানে এত সুন্দর ঝিঝি পোকার আওয়াজ হচ্ছে। জেনারেলি রাতে হয়, দিনের বেলায় এরকম রাস্তার ধারে এরকম ঝিঝি পোকার আওয়াজ সাধারণত পাওয়া যায় না। দেখি আপনারা শুনতে পান নাকি।
ভিডিওতে হয়তো অন্যান্য যানবাহনের কারণে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি এখানে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে ফিল করতে পারছি যে এমন আওয়াজ হচ্ছে, আবার আপ অ্যান্ড ডাউন ঝিঝি পোকারা কি জানি না, মানে দারুণ একটা আওয়াজ হচ্ছে, সুন্দর। জেনারেলি নির্জন জায়গায় এই আওয়াজটা পাওয়া যায়, কিন্তু রাস্তার ধারে এরকম আওয়াজ, সুন্দর জায়গা। কিন্তু গরমটা যদি না থাকতো তাহলে চলো আবার গাড়ি ভাগানো যাক। বিন্দাস লাগছে, বিন্দাস রাস্তা। আর একটু খাড়াই রাস্তা হলে ভালো লাগতো, আর একটু খাড়াই, অনেকটা সেই সমতলের মতো, জাস্ট একটু চড়াই উতরাই। যদি একটু খাড়াই রাস্তা হতো, আঁকা বাঁকা ঠিক আছে, তাহলে ভালো লাগতো। এইদিকে দেখুন কি অবস্থা, পাহাড় কেটে মনে হচ্ছে সমতলই করে ফেলবে। মাটির পাহাড়, লাল মাটির পাহাড় জেসিবি দিয়ে কাটছে, কি অবস্থা। আরে ভাই, এরকম ভাবে যদি পাহাড় কেটে সমতল বানানো হয়, আর কয়েকদিন পর আমরা আসবো কোথায়? পাহাড়ি যদি না থাকে ঘুরতে আসবো কোথায়? রাস্তায় যেতে যেতে দেখা মেঘালয় বায়োলজিক্যাল পার্ক। তো ভিতরে ঢুকে দেখা যাক কি আছে বায়োলজিক্যাল পার্কে। অনেকটাই চড়াই করতে হবে, এই এতক্ষণে খাড়াই পাহাড়ে চড়ার শখ মনে হচ্ছে পূরণ হবে। এই যে এই রাস্তাটা খাড়াই আছে, দূর কোথায় তেমন একটুখানি খাড়াই হয়ে দেখা যাক। মনে হচ্ছে তুলনামূলক অন্যান্য রাস্তাগুলোর থেকে এই রাস্তাটা খাড়াই আছে। এই যে এখানে রয়েছে টিকিট কাউন্টার, 25 টাকার টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। বাইক এখানে রেখে দিয়েছি, আর ভিতরে রয়েছে সেই চিড়িয়াখানা। চিড়িয়াখানা বাচ্চাদের জন্য ঠিক আছে, আমরা কি দেখবো চিড়িয়াখানা? ওখানে গাড়ি রেখে এখন এইদিকে একটা কিছু আছে মনে হচ্ছে, এত মানুষ যাচ্ছে, এই যে কি দেখতে যাচ্ছে দেখা যাক। নিচে একটা পার্ক আছে, ঝর্ণা টর্ণা কিচ্ছু না, বাচ্চারা সব চেঁচামেচি করছে। ওই যে নিচে নাগরদোল্লা মতন এই যে লাল রঙে দেখা যাচ্ছে, কিচ্ছু নেই, ফালতু। এত নিচেও নামার কোনো প্রয়োজন নেই। এখানে লোকাল একটা ছেলের সঙ্গে দেখা হলো, ও এখানে টুরিস্ট নিয়ে আসে। সে বলছে এখানে মানুষ আসে পশু পাখি দেখার জন্য। সে এত বছর ধরে এতবার এসছে, আজ পর্যন্ত কোনো পশু পাখি দেখেনি। এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। এখানে ঘুরলে পশু পাখি দেখা যায়, এমনি নর্মাল পশু তো না, পাখি টাখি তো এমনিই দেখা যায় নর্মালি। কিন্তু যে কারণে মানুষ এত কষ্ট করে পাহাড় থেকে নেমে নেমে যাচ্ছে অতটা নিচে, তার কোনো প্রয়োজন নেই। এই পার্কের ভিতর থেকে যারা দেখে এসছে তারাও তেমন কিছু দেখেনি। চলো চলো, আমি যাচ্ছি, অ্যালাউ নেই, যা নিচে নামবো ভাবলাম। কি বলছে? কতটা নিচে? ও বাবা, চলো কিছু করার নেই। মানে সব জায়গায় টাকা দাও, এ করো ও করো, মানুষকে পরিশ্রম করাও, বাইক যাওয়ার রাস্তা রয়েছে। জানি না কেন এইসব সিস্টেম রয়েছে, তবে এখানে আসার রাস্তাটাই অসাধারণ, অপূর্ব রাস্তা। কোনো কিছুই সেরকমভাবে দেখতে পেলাম না এখানে ঢুকে, ঠিক কথাই, কিন্তু রাস্তাটা এসে ভালো লাগলো। বাই বাই বায়োলজিক্যাল পার্ক, আর আসবো না কখনো। আমি ম্যাক্সিমাম জায়গায় বলি যে নেক্সট টাইম আবার আসবো, কিন্তু এই জায়গাটা সেরকম নয় যাওয়ার মতো। তখন উপর থেকে দেখালাম যে চিলড্রেন পার্কটা, এই যে সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এই যে সামনে একটা গেট, আর ওই ভিতরে রয়েছে চিলড্রেন পার্ক। এই যে চিলড্রেন পার্ক, এখানে কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টস আছে, বাচ্চারা এগুলো ট্রাই করলে ভালো লাগবে। ক্র্যাশ গাড়ি আছে, ওইদিকে আরও সব আছে, নাগরদোল্লা, ঠিক আছে। তো এখানে আমাদের কোনো কাজ নেই, এমনি বাইক নিয়ে গাড়ি নিয়ে যা অ্যাডভেঞ্চার করছি, এইসবের কোনো প্রয়োজনই নেই।
এই যে এইভাবে পাহাড় কাটছে আমার কিন্তু দেখে খুবই খারাপ লাগছে। এই যে দেখুন পাহাড় কিভাবে কেটে ফেলছে, পুরো পাহাড় কেটে ফেলছে। ওই যে জেসিবি লাগিয়ে পুরো পাহাড় কাটছে, খুবই খারাপ লাগে দেখতে। আর কয়েক বছর পর তাহলে কি হবে? লর্ড অল্টোকে শুধু লর্ড অল্টো এমনি বলে না, অল্টোর অবস্থা দেখুন, পিছনে কতগুলো বস্তা আছে, প্রায় 8টা মতন বস্তা আছে, উপরে বস্তা আছে, ভিতরে আবার 3জন না 4জন বসে আছে বাচ্চা সমেত। ও লর্ড অল্টো, এই কারণেই অল্টোকে লর্ড অল্টো বলে। দেখুন ভিতরে 4জন, ও 4জন ভিতরে বসে, আর পিছন থেকে পুরো বস্তা ভর্তি। এই যে লেকটা দেখা যাচ্ছে, আমি একটু ঘুরিয়ে নিয়ে আসি গাড়িটা, আমি একটু এগিয়ে চলে এসেছি, পিছন থেকে দেখা যাবে ভালো। এখান থেকে লেকটা অসাধারণ লাগছে, অসাধারণ। কিন্তু সামনে গাছগুলোর জন্যই গন্ডগোল হয়ে গেল। দেখি আরো কয়েকটা জায়গা খুঁজতে হবে যেখান থেকে ভালোভাবে লেকটাকে দেখা যাবে। আমি যা নোংরা টোংরা পেরিয়ে এসছি এখানে, ও হো, এই বাড়িটা ক্রস করে এখান থেকে আগে বেরোই, প্রচন্ড নোংরা জায়গা। এখান থেকে আবার আরেক রকমের ভিউ পাওয়া যাচ্ছে। লেকটার আজকে চতুর্দিকে যাবো, চতুর্দিক যাবো আজকে, লেকটার চতুর্দিকে যাবো। প্রচন্ড হাওয়া রে বাবা, প্রচন্ড হাওয়া দিচ্ছে। ওদিকে গিয়ে দেখা যাক, এদিক দিয়ে এগিয়ে দেখা যাক, বাঁদিকে যাওয়া যাক, আরো সুন্দর সুন্দর ভিউ পাওয়া যেতে পারে। নয়তো ওটাকে কি বলবো, ওটা ইস্ট সাইড, ওই দিক দিয়ে আরো ভালো দেখা যাবে। টোটাল অফরোডিং করে একটা নামছি নিচেই, দেখি নিচেই নেমে আলটিমেট কিছু দেখা যায় না, ফালতু অফরোডিং হয়ে যায়, কিন্তু অফরোডিং করতে ব্যাপক লাগছে ভাই। কিছু একটা যেন দেখতে পাই নিচেই নেমে, অন্তত গাড়িও তো উঠছে দেখছি, তার মানে গাড়িও নেমেছিল, কিন্তু রাস্তা পুরো খাওয়া। দাঁড়া দাঁড়া, আমি দিচ্ছি জায়গা তোকে, চলো। হ্যাঁ মনে হচ্ছে লেকের অনেকটা কাছে যাওয়া যাবে, অনেকটা কাছে যাওয়া যাবে। কোন দিক দিয়ে নামবো? এই দিক দিয়েই নামি। ওরে সালা পাথর রে, আরে বাবা রে, সে ডেঞ্জারাস রোড, ডেঞ্জারাস, জাস্ট ডেঞ্জারাস। কিন্তু একদম লেকের কাছে চলে এসেছি, একদম লেকের কাছে চলে এসেছি। সুন্দর ভিউ পাওয়া যাবে এখান থেকে, সুন্দর ভিউ, বিন্দাস। কে বলেছে উমিয়াম লেক পর্যন্ত গাড়ি আনা যায় না বা বাইক আনা যায় না বা লেকের জল পর্যন্ত যাওয়া যায় না? এই যে উপরে বাইক রাখলাম, আরও নামানো যেত, এইটুকু পায়ে হেঁটে নামছি। এখানে শুধুমাত্র যে আমরাই এই রাস্তা খুঁজে এসেছি তা নয়, আরও অনেকে এসছে, তবে টুরিস্টরা না, যারা এখানকার লোকাল জানে তারা। আর এই যে সামনে লেক, বাহ বিপ্লব দা, ভালো বন্ধু পেয়েছো তো তুমি? আরে আরে বাবা, আরে বাবা, তোমার তো ভালো বন্ধু গো। এটা কুকুর, কুকুর, এটা শিয়াল না। আরে বাস, আরে আরে আরে, খুব মজা আছে। ছটপট করছিস কেন হ্যাঁ বেটা? এই যে এখানে নেমে লেকের জল ছোঁয়াও যাবে, অসুবিধা নেই। আর কত ছিপ লাগিয়ে রেখেছে চতুর্দিকে, শুধু ছিপ লাগিয়ে রেখেছে,
এইখানেই দেখুন কতগুলো ছিপ, একটা দুটো, পুরো চতুর্দিকে ছিপ লাগানো। আরে সব মাছ ধরছে, বাহ সুন্দর। এই জায়গাটাতে ব্যাপক লাগছে। একদম জলের কাছে, আর এখান থেকে এই ভিউটা কিন্তু ব্যাপক লাগছে। ও অসাধারণ লাগছে, ইচ্ছাই করছে এখান থেকে যেতে, কিন্তু ওদিকে একটা ধোঁয়া উঠছে, কিসের ধোঁয়া উঠছে কে জানে। এই লেকে জলের কাছে এসে সত্যিই ভালো লাগছে, কিন্তু বিকেল হয়ে যাবে, লেকের ওই সাইডটাও একবার যাওয়ার ইচ্ছা আছে, পুরো ওই দিকটাও ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। তো ফালতু আর এখানে টাইম নষ্ট করবো না, এবার আবার উপরের দিকে যাওয়া যাক। আর এখানে সব প্রচুর জনা আসে মাছ ধরতে, তারা একদম পুরো সারা দিনের ব্যবস্থা করে আসে। এই যে এখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখানেই রয়ে গেছে আর মাছ ধরছে। এই যে এখানে যত গাড়ি দেখছেন, এই যে একটা গাড়ি, উপরে আরও গাড়ি রয়েছে, বাইক রয়েছে, এগুলো কিন্তু একটাও ট্যুরিস্টদের নয়, এখানে যারা মাছ ধরতে এসছে তাদের গাড়ি। রাস্তাটা দারুণ আবিষ্কার করেছি। চলো এবার প্রপার অফ রোডিং করে ওঠা যাক, বিন্দাস বিন্দাস অফ রোডিং। চলো চলো, নিচের ট্রেলে নেমে গেলে হবে না, নিচের ট্রেলে নেমে গেলে মুশকিল হয়ে যাবে। বিপ্লব দার ডিমান্ড কি করবো? বিপ্লব দা এই ফুলগুলো তোলো, এগুলো মেঘালয়ের ফুল, এগুলো মেঘালয়ের ফুল না? এগুলো এক প্রকার ফুল, কিন্তু দুঃখের বিষয় ফুলগুলোর নাম জানি না তো। আরে ওটার নাম কি? গুগল থেকে দেখতে হবে। এগুলোর নাম হচ্ছে কোপ ইয়র্ক লিলি, কোপ সিওপি, কোপ YORK, ইয়র্ক LI লিলি। খুব সুন্দর লাগছে ফুলগুলো, প্রচুর ফুটে আছে। ওরে বাঁচতে উড়ে না যাই ভাই। এই যে প্রচুর ফুটে আছে, প্রচুর, আরও আছে, অন্যান্য কালারেরও আছে। এই যে কি লাগছে দেখতে, পুরো পুরো ঢালটাই পুরো ফুলে ভর্তি। বেশ কিছু ছবি টবি তুলে নিয়েছি, চলে আসো জঙ্গল থেকে বেরিয়ে এসো, এইবার আবার বেরোনো যাক। ও হাঁপিয়ে যাচ্ছি পাহাড়ে চড়াই উতরাই করতে করতে। চলো এবার বাকি অফ রোডিংটাও কমপ্লিট করি। তখন হাফ উঠেছিলাম, তারপর ফুল দেখছিলাম, এইবার পুরোটা উঠবো। এটা অতটা টাফ না, ওই নিচেরটাই টাফ ছিল, এটা নর্মাল আছে, একটু ভাঙা চোরা এটা। আপনারা যদি এদিকে আসতে চান, লেকের কাছে যেতে চান, তাহলে এই সিলোয়াম এই প্রপার্টির পাশ দিয়ে রাস্তাটা নেবেন, বলেও দিলাম, কেউ জানে না কিন্তু। আজ আমরা প্ল্যানিং করলাম আজকে উমিয়াম লেকের একটা সাইড এক্সপ্লোর করব, কারণ চারদিক যাওয়ার আজকে হয়তো টাইম পাওয়া যাবে না, একটা সাইড এক্সপ্লোর করব। আবার আমরা যেদিন ব্যাক করব গুয়াহাটির দিকে, সেদিনকেও আমরা এই রাস্তা দিয়েই যাব, তখন আমরা আরেক সাইড এক্সপ্লোর করব। সো আরও এই দিকের রাস্তাটায় যাওয়া যাক, একদম লেকের পিছন দিক পর্যন্ত যাওয়া যাক, দেখা যাক ওখানে আর কিছু নতুনত্ব কিছু দেখতে পাই নাকি। এই দিক দিয়ে লেকের আর এক সাইডে চলে এসেছি, কিন্তু এখানে প্রচুর ঘরবাড়ি রয়েছে, প্রায় গ্রাম টাইপের, বেশ সুন্দর লাগছে। কিন্তু দেখা যাক লেকের কতটা কাছে যাওয়া যায়। পুরো গ্রামের মধ্যে ঢুকে গেলাম তো।
কিন্তু লেকের পাশে এরা কত সুন্দর ভিউ পায় বাড়ি থেকে। ও ভালো, বিন্দাস। বুড়ো বয়সে এরকমই এক জায়গায় কোথাও একটা বাড়ি বানাতে হবে। এখানেও অফরোডিং কম নেই, এখানেও ভালো রাস্তা। কোনো এককালে ছিল, সেই রাস্তা এখন আর নেই। এখানে পুরো আটকে গেলাম, এদিকে বাড়ি আর এদিকে একটা রাস্তা আছে যেখান দিয়ে গাড়ি নিয়ে যায় ইম্পসিবল। সো ঠিক আছে, লেকের মোটামুটি চারদিকের মধ্যে দুদিক কভার হলো, আর দুদিক বাকি আছে, দেখা যাক আজকেই হয় নাকি। এখনও সময় আছে, রোদ আছে। যদিও এইসব সাইডে আমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ কলকাতা এইসব সাইডের থেকে তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, কিন্তু এখনও আলো আছে, ভালো মতন আলো আছে। সুতরাং ওই দিকটা যাওয়া যেতেই পারে, যতটা যাওয়া যায়। তা নাহলে তো পরের দিন আছেই, যেদিন ফিরবো সেদিন তো যাওয়া যাবেই। এখানে একটা পাহাড়ে ওঠার রাস্তা দেখলাম, মারাত্মক খাড়াই, কিন্তু উপর থেকে লেকটাকে দেখা যায় নাকি শুধুমাত্র সেই জন্য উপরে যাচ্ছি। যদি উপর থেকে লেকটাকে দেখা যায় তাহলে উপর থেকে ভিউটা নেওয়া যাবে। না, উপর থেকে মনে হচ্ছে লেকটার ভিউ পাওয়া যাবে না, পাহাড়ের রাস্তা অন্যদিকে চলে যাচ্ছে। এখান থেকে লেকের ভিউ পাওয়া যাবে না, রাস্তা উল্টো দিকে চলে যাচ্ছে। ঘুরে যাও, চলো। ও, ওখান থেকে সূর্যটা কি লাগছে পাহাড়ের, আহা বিন্দাস। এইদিকে দেখুন কি সুন্দর সূর্য অস্ত যাচ্ছে। সূর্যটা যদি আর একটু এইদিকে থাকতো না, ও ব্যাপারটা জমে যেত। এত হাওয়ার মধ্যে আওয়াজ শোনা যাচ্ছে নাকি জানি না, কিন্তু সূর্যের যে অস্ত যাচ্ছে সূর্য অপূর্ব সুন্দর লাগছে। জাস্ট একটু এইদিকে হলে ব্যাপক লাগতো। এই ওপেন জায়গাগুলো এত হাওয়া পুরো হাল খারাপ করে দিচ্ছে। ওরে এখানে এক ধরনের ফল পাওয়া যাচ্ছে, সফি, মারাত্মক টক। কেমন লাগছে খেতে? আর এই যে ভুট্টা। তুমি টক খাওয়ার পর তুমি কি করে কফিটা খেলে? এই মুহূর্তে একটা ব্যারেজের উপর দিয়ে যাচ্ছি, জল তো কোনো দিকেই দেখা যাচ্ছে না, কিন্তু ব্যারেজই তো মনে হচ্ছে। এই রে, ফেসে গেলাম, বাঁ দিকে এসে ফেসে গেলাম। ডান দিক যেতে হবে, ডান দিক যেতে হবে, ডান দিক যেতে হবে। যাকে এসেছি কোথায়? হোটেল, 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 ঠান্ডা। অলরেডি শিলংয়ে চলে এসেছি, দুটো মার্কেট পার করে চলে আসলাম। বিপ্লবদা জানি না কোথায় হোটেল দেখবে, কিন্তু এখানে ভালো ঠান্ডা আছে। জ্যাকেট পরিনি, নর্মাল ফুল হাতা গেঞ্জি, ভালো ঠান্ডা লাগছে। হোটেল নিয়ে নিয়েছি, আর চেক ইন অনেক করে আগেই করেছি, তখন আর ভিডিও বানানো হয়নি। হচ্ছে এই যে মোবাইল না, গোপ্রো, গোপ্রো চার্জে বসানো। এখানে ব্যাগ সব খুলে রেখে দিয়েছি, ছোট ঘর। এই হচ্ছে বেড, আর এদিকে একটা জায়গা, আর এখানে রয়েছে ওয়াশরুম ও আশ্রুম। মোটামুটি ঠিকঠাক আছে। আবার কি, আমার একার জন্য যথেষ্ট বড় রুম। আজকের এই রুম পেতে মাথা খারাপ হয়ে গেছে। প্রথমে গেছিলাম পুলিশ বাজার, পুলিশ বাজারে প্রচুর হোটেল আছে কিন্তু পার্কিং নেই। আবার ওখান থেকে আমরা ব্যাক করি আরও 4 কিলোমিটার পিছিয়ে এসে এখানে এসে আমরা হোটেল নিয়েছি। তো আমার একার জন্য যথেষ্ট সুন্দর রুম। একটু বিপ্লব দাদের রুম থেকে ঘুরে আসি। এই যে রাস্তা, মেইন রোড। আর বিপ্লব দাদের রুমে গেলে একটা নতুন চমক দেখতে পাবেন। আগে যাই, নতুন চমক, নতুন চমক কোথায়? এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ওদের রুমে আসতে গেলে। কই কই কই, খোলো 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 তাড়াতাড়ি। এই যে
ভিতরে চমক, এমন ভাবে লক করেছে নিজেই খুলতে পারছে না আর দরজা। হ্যাঁ, কই, আরে এই দেখু এখানে রান্না বান্না চলছে। আর ইয়ে কোথায়, ওভেন কোথায়? ওভেন বাইরে আছে, কোথায় গেল? আরে বাস, এখানে আবার প্লাস্টিক দিয়ে হাওয়া গার্ড করে। এই যে ওভেন, গ্যাস সিলিন্ডার, ওভেন, কত অ্যারেঞ্জমেন্ট। এই যে এখন রান্না হবে, বাটিটা যে রান্না হচ্ছে ডিমের ঝোল। যাক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এইবার একটা বিন্দাস ঘুম দিতে হবে, প্রচন্ড টায়ার্ড লাগছে। সো ভিডিওটা এবার ক্লোজ করি। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর এখনো পর্যন্ত যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। সো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।